শওকতের মৃত্যুর খবর নিজামের শিবিরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল। ওর মতো দক্ষ ফৌজি হায়দ্রাবাদ তো বটেই, গোটা ভূভারতে বড় একটা মেলে না। শওকত আর বশির দুজনেই বড় ভরসার লোক ছিল নিজামুল মুলক আসফ শাহের। নিজামের চোখে মুখে একটা অসহায়তার ছাপ স্পষ্ট দেখা গেল। সবার চোখ থেকে আঁসু গড়ালো প্রিয় দুই ফৌজির মৃত্যুতে। কিন্তু এত কিছুর মধ্যে শওকতের ছোট্ট ছেলেটার কথা বোধহয় কারও মনে নেই। জঙ্গের ময়দানে বাচ্চা আর মেয়েদের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না। ছেলেরাই সেখানকার রাজা। তাদের ইচ্ছাতেই জং শুরু হয়, আবার হঠাৎ শেষ হয়ে যায়। তাদের ইচ্ছাতেই মানুষ মরে, নতুন মানুষ রাজা বাদশাহ হয়ে বসে। তাই সেদিন তৌফিককে নিয়েও কেউ আলাদা করে মাথা ঘামায়নি। বাচ্চা ছেলেটা অবাক হয়ে চারদিক দেখছে। বয়সে ছোট হলেও ওর মাথায় ক্ষুরোধার বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা। এই কদিনেই যুদ্ধের ব্যাপারটা ভালোই বুঝে নিয়েছে ও। আইওয়াজ খান শান্তির বার্তা নিয়ে বেরোনোর পর থেকেই চারপাশের অবস্থা যে খুব তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে সেটা বুঝতে বাকি ছিল না তৌফিকের। ও মোটামুটি আন্দাজ করতে পেরেছিল রোজ বিকেল নাগাদ জং শেষ হয়, কারণ ওই সময়েই ওর আব্বাজান গরম খানা নিয়ে ওর কাছে আসতেন। খানা খেতে খেতে শওকত একটার পর একটা জঙ্গের কিস্সা শোনাতো তৌফিককে। অবাক হয়ে ছোট্ট ছেলেটা সেসব গল্প শুনে যেত। সবকটা যে সত্যি ঘটনা এরকমটা নয়, কিন্তু তাতে কিছু যায় আসতো না। ছোট্ট তৌফিকের মনে যুদ্ধের ছবি, হরেক কিসিমের ছবি আঁকা হয়ে যেত। শওকত চাইতো তৌফিক যুদ্ধ থেকে দূরে থাকুক আজীবন, কিন্তু কিসমত কি মানুষের ভাবনার সাথে মেলে? হিন্দুস্তানের কোন জঙ্গের সাথে তৌফিক জড়িয়ে পড়বে, ইতিহাসের কোন পাতায় ঠাঁই হবে তার, সেই হিসেব খোদ আল্লাহ করছেন। শওকতের ইচ্ছায় সেখানে কি যায় আসে? সেদিন তৌফিক গোলমালটা বুঝতে পারলেও আসল ব্যাপারটা ধরতে পারছিল না। তখনও শাম হয়নি, কিন্তু জঙ্গের চেনা ছবিটা দেখা যাচ্ছে না। সবার মধ্যে একটা ভীষণ হুড়োহুড়ি পড়ে গেছে। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিল না এর পর কি হবে। ইনসানের হাতে কত ক্ষমতা রয়েছে, কিন্তু তাও সে কোথাও গিয়ে খুব অসহায় হয়ে পড়ে। সেখানে না আছে টাকার জোর, না আছে গোলা বারুদের ক্ষমতা। সেদিন লোকগুলোকে দেখে তাই মনে হচ্ছিল, বড় বড় আমির উমরাহরা যেন হঠাৎ সব হারিয়ে ফেলেছেন। নিজাম, যিনি কিনা রোজ বখুবির সাথে সবকিছু তদারকি করছিলেন, তিনি কোথায় গিয়ে লুকিয়েছেন কেউ জানে না। এই হিসেবের গরমিলটা কিছুতেই মেলাতে পারছিল না তৌফিক। এর মধ্যেই বিভিন্ন লোকের মুখে কয়েকবার শওকত নামটা শুনছিল সে। যদি এখন জং বন্ধ হয়ে থাকে তবে তো তার আব্বাজানের সবার আগে তৌফিকের কাছে আসার কথা। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে একটা তাঁবুর ভেতরে একা বসে পড়ল। লোকজনকে দু একবার নিজের আব্বার কথা জিজ্ঞেসও করল, কিন্তু কোনো লাভ হয়নি। ঠান্ডা মাথায় তৌফিক ভাবার চেষ্টা করছিল এবার কি করবে। আব্বা বলেছিল যদি তৌফিক ওকে দেখতে না পায় তবে যেন সবার আগে বশির চাচার কাছে যায়, কিন্তু বশির চাচাকেও এর মধ্যে কোথাও খুঁজে পায়নি তৌফিক। তাঁবুর ভেতরে বসে তৌফিক কোনো পথ দেখতে পাচ্ছিল না। সকাল থেকে পেটে দানা পানি পড়েনি। এত কিছুর মধ্যে হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে কোমরের ছোরাটা শক্ত করে বাগিয়ে ধরল। জঙ্গের ময়দান একটা 8 বছরের বাচ্চাকে লায়েক করে দিয়েছে। অচেনা জায়গায় হাজার রকম সমস্যার মধ্যেও বিপদের সম্ভাবনাকে বাদ দেয়া যায় না। নিজের জিন্দগির সামনে আর কোনো কিছুরই ज़्यादा कीमत হয় না। বেটা, তুমি একলা বসে আছো কেন? সুবহ সে কুছ খানা পিনা হুয়া হ্যায়? তাঁবুর ভেতরে খালিদ চাচা ঢুকে এসেছেন। বন্ধ করে রাখা নিঃশ্বাসটা ছেড়ে গা এলিয়ে দিল তৌফিক। এই অচেনা জায়গায় আব্বাজান আর বশির চাচা ছাড়া এই একমাত্র লোক যার জন্য ও খানিকটা নিশ্চিন্ত বোধ করত। আপাতত বাকি দুজনের কোনো খবর নেই। খালিদ চাচা আশায় যেন ধরে প্রাণ ফিরে পেল তৌফিক। তোমার কাছে কোনো খবর আছে চাচা?
জাং কি খতম হয়ে গেছে? তৌফিকের গলায় স্পষ্ট বোঝা যাচ্ছে একটা কিছু আন্দাজও করতে পেরেছে, কিন্তু সেটা সত্যি কি না একবার যাচাই করে নিতে চায়। খালিদ কিছুক্ষণ ঠায় তাকিয়ে রইলেন তৌফিকের দিকে। তার নাতির বয়সী একটা ছেলে, এত প্রাণবন্ত যে দেখলে মনে হয় কুদরতের সব ভালো শক্তিগুলো ওর মধ্যে এসে জড়ো হয়েছে। হ্যাঁ বেটা, জং একরকম খতমই হয়ে গেছে। আমাদের বোধহয় এবার ফিরে যাওয়ার সময় এসে গেল। लेकिन तुम चलो, अभी কিছু खा लो, बाद में दिक्कत हो जाएगा। আব্বাজান কোথায় খালিদ চাচা? জং শেষ হলে আব্বাজান পেহলে আমার কাছে আসতো, এখন উনি কোথায়? খালিদ পেশায় নিজামের বাবরচি। শওকতের সাথে খালিদের আগে মোলাকাত থাকলেও বিশেষ ভাব ছিল না। ফৌজির সাথে হালুই করের আর কতই বা ইয়ারি থাকতে পারে। কিন্তু ওই যে জঙ্গের ময়দান, এখানে যেমন মানুষে মানুষে খুনোখুনি হয়ে যায়, তেমনি দোস্তিও হয়। খালিদের সাথে আগে তৌফিকের দোস্তি হয়ে গেছিল। আব্বা জঙ্গে চলে গেলে এদিক ওদিক ঘুরে বেড়াতো তৌফিক। একদিন একেবারে নিজামের খাস বাবরচি খানায় গিয়ে ঢুকে পড়ল সে। বাচ্চা ছেলে, তাও আবার বশির মিয়ার খাস লোকের औलाद। তৌফিককে বাধা দেওয়ার কেউ ছিল না। সেখানেই খালিদের সঙ্গে ভাব জমায় সে। খালিদের বয়স 70 পেরিয়েছে, কিন্তু চেহারা এখনো মজবুত। হাতের জাদুতে নিজামের প্রাসাদ মাতিয়ে রাখে সে। জঙ্গের অভিজ্ঞতাও খালিদের কম নেই। অন্য অনেকের মতোই এই লোকটাকেও আসিফ শাহ আমদানি করেছিলেন দিল্লি থেকেই। চাচা, নিহারিটা ঠিক জমেনি এবার। ফিচকেমিতে তৌফিক বেশ ভালোই হাত পাকিয়েছে। নিজামের খাস বাবরচির নিন্দে করে মজা পেত সে। কেন বেটা, কোনটা কম লাগছে বলো তো? अभी तो लोगों का लौटने का वक्त भी हो गया। চিন্তায় ভুরু কুঁচকে জবাব দিত খালিদ। এত দিনের অভিজ্ঞতার পরেও একটা বাচ্চা ছেলের খুঁতখুঁতানিকে হামল দিত সে। তা তো ঠিক জানি না চাচা, কিন্তু একটা মুশকিল হয়েছে, ধরতে পারছি না। এইরকম আড্ডা কবে যে একটা অসম বন্ধুত্বে পরিণত হলো, দুজনের কেউই বুঝতে পারেনি। শওকত প্রথমটায় চিন্তায় পড়েছিল। হাজার হোক জঙ্গের ময়দান, এখানে কাউকেই একেবারে বিশ্বাস করা যায় না। তার উপর নিজামাতের তখ্ত মোটেই পাকাপোক্ত নয়। হাজার রকম অভিসন্ধি নিয়ে বিভিন্ন লোক ঘুরে বেড়াচ্ছে। শওকত যে নিজামের তরফের লোক, এই ব্যাপারটা ততদিনে স্পষ্ট, ফলে সাবধানের মার নেই। কিন্তু ক্রমশ শওকতও বুঝেছিল খালিদ বিশ্বস্ত লোক। দুনিয়াতে চিরকাল এক ধরনের লোক থাকে যারা অল্পতেই খুশি, মানুষের সঙ্গে হেসে খেলে জিন্দেগি কাটিয়ে দিতে চায় তারা। খালিদ সেই ধরনের লোক। সোনার চেয়ে তার কাছে মানুষের কিমত বেশি। কিন্তু আজ খালিদ বিপদে পড়েছে, ওর ওই স্বভাবের কারণে। বুঝতে পারছে না তৌফিককে ঠিক কি উত্তর দেবে। ও তো এখনো আল্লাহর রশনির মতোই পবিত্র। এইটুকু একটা ছেলেকে কি জীবনের সবচেয়ে কঠিন সত্যিটা বলা যায়? তৌফিকের বড় বড় চোখ দুটো যেন জিন্দগির নিশান। তার সামনে কি মতের ছবি তুলে ধরা যায়? খালিদ জানে না। এদিকে তৌফিক ছাড়ার বান্দা নয়। সে সমানে তার আব্বার কথা জিজ্ঞেস করে চলেছে। আরো অনেকের মতো খালিদ অনেকটাই জেনে গেছে এতক্ষণে, কিন্তু আসলে যে কি হচ্ছে তার পুরোটা এখনো ওর কাছে স্পষ্ট নয়। বিপদের চিন্তা মাথা থেকে মুছে ফেলতে পারছে না বৃদ্ধ বাবরচি। কিন্তু সবকিছু তালগোল পালিয়ে যাওয়ার আগে খালিদকে কিছু একটা করতে হবে। তৌফিক ততদিনে ওর নিজের সন্তান হয়ে গেছে। তাকে এই শকুনের রাজ্য থেকে দূরে সরিয়ে দেয়া খালিদের কর্তব্য। কিন্তু খালিদ কি সত্যি এই কাজটা করতে পারবে, নাকি শয়তান এর মধ্যেই তৌফিকের সমন লিখে ফেলেছে? ইতিহাসের অতলে হারিয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই।